শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে মুক্ত আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্যে দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের উদ্দেশ্যই তুলে ধরা আমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে তাসলিমা এরিন, সদস্য থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, সিনিয়র লেকচারার, সহকারী প্রক্টর, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরিন, স্বাগত মঞ্চালোকে। ধন্যবাদ সাইফুল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার কেমন যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ। থিয়েটারের যদি তোমার যাত্রা শুরু হয়েছিল এবং যদি বলি এবং নারী হিসেবে সেই যাত্রা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তোমার কাছে কি ছিল বলে তোমার কাছে মনে হয়? আমার যাত্রা শুরু হয়েছিল 2017 সালে। তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ি। তো শুরুটা হচ্ছে যে ওরকম খুব যে আড়ম্বরপূর্ণ বা অনেকের হচ্ছে অনেক ধরনের এক্সপেকটেশন থাকে সেই জায়গা থেকে আসে, আমাদের সেরকম কিছুই ছিল না। আমাদের হাতে সময় ছিল, আমরা কিছু বিষয় শিখতে চেয়েছিলাম। আমরা বলছি এই কারণে যে আমি আর আমার বোন একসঙ্গে জয়েন করেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেই জায়গা থেকে আসা, এটার পেছনে আমার একটা সূক্ষ্ম উদ্দেশ্য ছিল, সেটা আমি আপনার সঙ্গে গল্প করতে করতে শেয়ার করব। তো ওই 17 সালে যখন শুরু করি তখন আসলে নারী হিসেবে যে আলাদা করে কিছু ভাববো সেরকম কিছু ছিল না, সেভাবেই জয়েন করা। হঠাৎ শিল্পকলায় একদিন নাহিদ নিয়ে আসলেন। আমরা তখন একসঙ্গে গবেষণা কাজ করতাম নন্দন কাননে একটা বাসায়। তো সেখান থেকে শুক্রবারে শুধু আমাদের কাজ ছিল। শুক্রবারে শেষ করার পরে উনি বললেন যে চল তোদেরকে আজকে নাটক দেখাতে নিয়ে যাব। ওটাই আমার থিয়েটারে দেখা প্রথম নাটক। তো সেদিন আসলাম, আসার পরে নাটকের নামটা ঠিক মনে নেই, তবে সাহিত্য নির্ভর সত্য অনুসন্ধান এরকম স্টোরির উপরে বেস করে একটা নাটক ছিল। দেখার পরে ওই থিয়েটারের যে লাইট, তারপরে যে অভিনয়, সেটা দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম। সেই জায়গা থেকে হচ্ছে যে ভালো লাগাটা তৈরি হয়। পরে একদিন বললো যে তোরা কি যেতে চাস? আমরা বললাম যে হ্যাঁ চাই। তখন শিল্পকলায় নিয়ে আসলো, তাপস দা ছিলেন আমাদের নাট্যগুরু, তাপস শেখর। তারপর টিপু ভাই ছিলেন, মীর রিজওয়ান হোসাইন টিপু। ওনাদেরকে এনে আমাদের দু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তো তাপস দা বললেন তোমরা কি অভিনয় করতে চাও? আমরা বললাম হ্যাঁ চাই। বললো ঠিক আছে, তোমাদেরকে তাহলে নিয়মিত আসতে হবে, কথা দিলে কথা রাখতে হবে। আমরা বললাম ঠিক আছে। সেই থেকেই আসলে শুরু। চ্যালেঞ্জিং গুলো তুমি কি কি মানে ফেস করেছো? চ্যালেঞ্জ বললে আসলে এইটা এলাকা ভিত্তিক চ্যালেঞ্জ আমি বলবো, কারণ আমরা যে এরিয়া থেকে উঠে আসছি সেটাকে মফস্বলই বলা চলে, যদিও একেবারে শহরের প্রাণ কেন্দ্রে। এরপরেও জায়গাটা আসলে সেরকম আপডেটেড না, বা সেখানকার মানুষের চিন্তা ভাবনা অতটাও উন্নত না। তো যেটার কারণে আমরা যে অভিনয় করি বা আমরা যে থিয়েটার করি, এটা আমাদের এলাকায় কেউই জানে না। যদি জানে, বিষয়টাকে খুব একটা স্বাভাবিকভাবে নেবে বলে আমাদের মনে হয় না। আপনি মান্না ভাইকে চিনেন, উনি কিন্তু আমার প্রতিবেশী। উনি অনেক বছর জানতেনই না যে আমি থিয়েটার করি। যখন শিল্পকলায় দেখা হলো বললো আমার এলাকার কোনো মেয়ে থিয়েটারে অভিনয় করে, এটা তো আমি জানতাম না। এই যে ওনার যে মানে অবাক হওয়া, সারপ্রাইজিং বিষয়টা, এটাই আমার কাছে মনে হয়েছে যে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা, যেটার জন্য হচ্ছে যে মানে সোসাইটি, উনি হয়তো পজিটিভলি নিয়েছেন কিন্তু বাকিরা এইভাবেই হচ্ছে সারপ্রাইজিংলি নেগেটিভ ভাবে নেয়। স্বাধীনতার যদি আমরা 54-55 বছর যদি বলি, আমরা সেই স্বাধীনতার 55 বছর পরও কি আমরা এখনো একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে?
এইটা ঠিক স্বাধীনতার সঙ্গে কতটুকু সম্পর্কিত সেইটা নিয়ে আমার আসলে প্রশ্ন আছে, কারণ আপনি যদি পশ্চিমা বিশ্বে দেখেন তারা আমাদের অনেক আগে আমি থেকে স্বাধীন দেশের কথা বলছি, স্বাধীনতা না না ওই অংশেই বলছি যে তারা তো আমাদের অনেক বছর আগে থেকে স্বাধীন। ইভেন চিন্তা চেতনার জায়গা থেকে তারা নিজেদেরকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাবি করে, কিন্তু এরপরেও দেখবেন যে নারী হিসেবে আপনি যদি আমেরিকার কথাই যদি বলি, তারা এখন পর্যন্ত নেতৃত্বের জায়গায় কোনো নারীকে স্থান দিতে পারতো না। সেই জায়গা থেকে আমার মনে হয় দেশ হিসেবে আমরা বরং এগিয়েই আছি। আচ্ছা, আমাদের দেশের থিয়েটার চর্চার নারী নাট্যকর্মীদের অবস্থানকে তুমি কিভাবে দেখো? আচ্ছা, এইটা হচ্ছে যে প্রথমেই প্রশ্নটার একটু বিরোধিতাই করতে চাই, সেটা হচ্ছে যে নারী হিসেবে আলাদা করে কিছু দেখতে চাই না। একজন থিয়েটার কর্মী হিসেবে একজন মানুষ কতটুকু অবদান রাখছে বা তার ভালোবাসাটা থিয়েটারের জন্য কতটুকু, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে আসছে, সেই অংশটুকুকেই আসলে আমি ফোকাস করতে চাই। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে নারী নাট্যকর্মীদের পদচারণা বরং পুরুষদের তুলনায় আমার কাছে মনে হয়েছে একেবারেই পার্সেন্টেজের দিক থেকে 50-50%, যেটা মানে সচরাচর এতটা এক্সপেকটেশন মানুষের থাকে না। মানুষ এক্সপেক্ট করে বা আমাদের সোসাইটির যে অবস্থা সেই জায়গা থেকে মনে হয় যে নারীরা একটু পিছিয়ে থাকবে বা তাদেরকে হচ্ছে যে পারিবারিক জায়গা থেকে বলি, সামাজিক জায়গা থেকে তাদেরকে হচ্ছে যে ওই সুযোগটা দেয়া হবে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে শিল্পকলায় গিয়ে যে এই জায়গাটা যথেষ্ট উদার, এখানে নারীদেরকে আলাদা করে বিভেদ করা হয়নি, যারাই এসেছে তাদেরকে খুব সাদরে গ্রহণ করা হয়েছে, কাজের সুযোগ দেওয়া হয়েছে। আমার এক্সপেরিয়েন্স থেকে বলা 50%টা কি তুমি কি সংস্কৃতি শাখা প্রশাখার প্রত্যেকটা অংশকে বুঝাচ্ছ নাকি শুধু থিয়েটারকে বুঝাচ্ছ? না, সবগুলো মিলিয়েই। সবগুলো মিলিয়ে এখনো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি তোমার কাছে মনে হচ্ছে, নাকি পৌঁছাতে পেরেছি? আমরা পেরেছি। আচ্ছা, তাহলে নাটকের চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে যদি উপস্থাপনায় নারী কিংবা পুরুষ ভিত্তিক দৃষ্টিভঙ্গি কি এখনো আমাদের এই সমাজে কাজ করে বলে তোমার কাছে মনে হয়? চরিত্র বাছাইয়ে বলতে আমার কাছে মনে হয় এটা আরেকটু গোড়ার দিকে যদি যাই, যে স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে আমরা নারীদের নেতৃত্ব আছে এই ধরনের স্ক্রিপ্ট বাছাই করি কিনা, বা হচ্ছে যে আপনার নারী যেখানে হচ্ছে যে খুব খড়গ হাতে দাঁড়িয়ে আছে, এই ধরনের স্ক্রিপ্টগুলো আমার কাছে মনে হয়েছে কম দেখা যায়। যদিও থিয়েটার ওয়ার্কশপের নাটকগুলো আমার কাছে মনে হয়েছে এই জায়গাতেই বিশেষ, যে আমাদের নাটকগুলোতে নারীদেরকে অত্যন্ত ফোকাস করা হয় এবং সেখানে খুব সাহসী চরিত্র, নারী চরিত্রকে হচ্ছে যে ফোকাস করা হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্ক্রিপ্টের জায়গা থেকে যদি আরেকটু আসি তাহলে আরেকটু এই ধরনের নাটকগুলোতে ফোকাস করা উচিত, যেটা হচ্ছে আসলে নাটক তো সমাজের দর্পণ, অথবা আপনি যেটা নাটকে দেখাচ্ছেন সেটাই হচ্ছে যে আপনার অডিয়েন্স দেখে শিখছে। হ্যাঁ, জিনিসটা ভাইস ভার্সা, যে আপনার সমাজে যেটা হয় সেটাই নাটকে ফুটে উঠছে, আবার নাটকে যেটা হয় সেটার থেকে মানুষজন শিক্ষা নিয়ে সমাজে সেই ধরনের আচরণ করছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা নাটকে বিষয়গুলোকে এইভাবে তুলে ধরতে পারি তাহলে সমাজে সেটার একটা ইম্প্যাক্ট করবে। ফলে নারীদেরকে সমাজে যেই ধরনের হেয় প্রতিপন্ন করা হয়, সব জায়গার কথা বলছি না, অনেক ক্ষেত্রেই এটা কমে এসেছে, কিন্তু কিছু কিছু জায়গায় খুব প্রমিনেন্ট আকারে আছে এখন। সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষজন আরেকটু আপডেট হতে পারবে। কিন্তু ওই আপডেটের জায়গায় কিন্তু এখনো কিন্তু আমরা যদি বলি যে মানে নির্দেশনার ক্ষেত্রে জায়গাটা যদি আমরা আসি, সেই নির্দেশনার জায়গার কিন্তু এখনো পর্যন্ত নারীদেরকে এখনো পর্যন্ত নারী নাট্যকর্মীদেরকে এখনো আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। সেটা কি কোনো দলীয় কোনো প্রতিবন্ধকতা, নাকি ওই যে নারী পুরুষের যে ব্যাপারটা, সেটা তুমি কি মনে করো? এইটা হতে পারে যে আপনার আমি ঠিক নিশ্চিত না এই বিষয়ে, তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার নারীদেরকে খুব একটা ফ্লোর না দেওয়ার এক ধরনের প্রবণতা, নারী হিসেবে তাকে একটু ডমিনেট করে রাখা, যে ও তো মেয়ে মানুষ, ওকে ও এত লাইমলাইটে এসে কি করবে, বা একটা সময় পরে গিয়ে সে তো আর নাটক করবে না, সে ঘর সংসার সামলাবে, তো ওর এত ফোকাসে আসার দরকার। এই বৈষম্যতা থাকা কি মানে উচিত? একেবারেই উচিত না এটা। তাও আবার সেটা থিয়েটারে। হ্যাঁ, মানে আমরা যেখানে হচ্ছে মুক্ত মানসিকতার চর্চা করি, সমাজের কোনো জায়গায় এটা থাকা উচিত না। সেখানে মুক্ত মানসিকতা চর্চার জায়গায় তো একেবারেই উচিত না। আপনি থিয়েটারে আসছেনই হচ্ছে যে একটা উন্মুক্ত চিন্তা ভাবনা নিয়ে এবং সেইটা চর্চা করার জন্য, যেখানে আপনি হচ্ছে যে সমতা বিধান করবেন।
তো ওই রকম একটা জায়গায় এসেও যদি আপনার ওই চিন্তা ভাবনা স্টেরিওটিপিক্যাল থাকে যে নারী হিসেবে তাকে অগ্রাধিকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা হচ্ছে যে আমি ঠিক অগ্রাধিকারও চাই না আসলে, আমি চাই যে মানে আমার যেটা যোগ্যতা সেই অনুযায়ী আমাকে এগিয়ে যেতে দেয়া হোক, আমাকে ফ্লোর দেয়া হলে তাহলে আমি কতটুকু যেতে পারি সেটা দেখা হোক। তো একজন পুরুষ নাট্যকর্মীকে যতটুকু ফ্লোর দেয়া হবে একজন নারী নাট্যকর্মীকেও আসলে ততটুকু ফ্লোর দেওয়া উচিত। এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা উচিত না, এবং যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তাদের ওই বক্স যে চিন্তা ভাবনা সেখান থেকে বের হয়ে আসা উচিত। আমরা একটা জিনিস ইদানিং লক্ষ্য করছি, ইদানিং না বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি যে আমরা যে আমাদের বিভিন্ন নাট্য সংগঠনগুলিতে কর্মী সংকটের একটা জায়গা তৈরি হচ্ছে। এইটা কি তুমি কিভাবে দেখো, মানে কেন এই সংকটটা কেন তৈরি হচ্ছে তোমার কাছে কি মনে হয়? এখানে অনেকগুলো জিনিস জড়িত সাইফুল ভাই। আগে হচ্ছে যে মানে আমরা একটা কথা সবসময় বলি যে থিয়েটারে যারা আসে তারা কিন্তু এখান থেকে কিছু আর্থিক কোনো প্রণোদনা পায় না। অনেক কিছু নিয়ে যায়, কিছু নিয়ে যায় না কথাটা ঠিক না, অনেক কিছু নিয়ে যায় কিন্তু সেখানে আসলে আর্থিক লেনদেনটা থাকে না। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে আগে থিয়েটারের প্রতি ভালোবাসাটা ছিল, শেখার ইচ্ছাটা ছিল যে আমি এখানে পড়ে থাকবো, আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আমি তো অনেক কিছু শিখতে পারছি, মনের খোরাকটা জুগছে। একদম সেই জায়গাটা থেকে হচ্ছে যে মানুষজন, আমি এরকমও অনেক মানুষজন দেখেছি তার পকেটে টাকা পয়সা নাই কিন্তু তার হচ্ছে যে ওই ওই যে সময়টা সে থিয়েটারে দিবে ওই সময়ে যদি সে অন্য কোনো কাজে জড়িত হয়ে পড়ে তাহলে সে থিয়েটার করতে পারবে না। ওই জায়গা থেকে সে হচ্ছে যে এমন একটা জব বাছাই করেছে যেটাতে বেতন খুবই কম কিন্তু সে দুপুর 2টার মধ্যে ফ্রি হয়ে যাবে, এরপরে এসে যেন সে শিল্পকলায় থিয়েটারটা করতে পারে। তো এখন হচ্ছে আমাদের মধ্যে ওই ভালোবাসাটার অভাব এবং সৃজনশীল যে মানসিকতা, ওইটা যে সৃজনশীল মানুষকে যে মস্তিষ্ক এক ধরনের তাড়না দেয় যে তোমাকে কিছু একটা করতে হবে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন আসলে সেইটা নাই। তারপরে ওই যে প্রমিসের যে বিষয়টা, একটা কাজ ধরলে সেটা যে খুব নিয়মনিষ্ঠ ভাবে ওইটার প্রতি এক ধরনের দায়বদ্ধতার জায়গা তৈরি হয়, সেটা ফলো করে কাজ করা, আমার কাছে মনে হয়েছে এখন এই জায়গাগুলোর খুব অভাব আছে। আমরা এখন কাজ ধরি, ছেড়ে দেই, সবকিছু খুব সহজলভ্য হিসেবে নিয়ে ফেলি। এটা কি পার্সোনাল মানে ব্যক্তিকেন্দ্রিক সমস্যা নাকি এটা সমষ্টিগত সমস্যা বলে মনে হচ্ছে? মানে থিয়েটারটা আমরা যেভাবে থিয়েটারটা করি, মনে করো আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে, হ্যাঁ, আমাকে থিয়েটার সিনসিয়ারিটি শেখায়, সময় জ্ঞান শেখায়, যেটা আমার ব্যক্তিগত এবং আমার পেশাগত জায়গায় আমাকে সেটা আমাকে ইউজ করা শেখাচ্ছে। সেই জায়গা থেকে তাহলে কি আমরা ওই জায়গা থেকে কি সরে যাচ্ছি? আমরা কি ভাবছি না এভাবে? এটা তো সত্য ভাইয়া, আমরা তো আসলে এখন আর ওইভাবে ভাবছি না। লাভের বিষয়গুলোকে এত বেশি প্রায়োরিটাইজ করে ফেলতেছি যে যেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে হচ্ছে যে ডিরেক্টলি কোনো ধরনের লাভ দেখাচ্ছে না, সেই বিষয়গুলো থেকে আমরা আসলে বিমুখ হয়ে পড়ছি। এই যে আপনি সময়নিষ্ঠতার কথা বললেন, তারপরে দায়বদ্ধতার জায়গার কথা বললেন, এগুলো যে ব্যক্তিগত জীবনে আমাদেরকে উপকৃত করছে সেটা তো আপনি অনুভব করেছেন, আমি অনুভব করছি প্রতিনিয়ত। তো এই বিষয়টার জন্য আপনাকে যে সময়টা দিতে হবে সেই ধৈর্যটা নেই, সেই ধৈর্য না থাকার কারণে হচ্ছে যে তারা আর ওই সময়টা দিচ্ছে না। এখন আপনার ধরেন যে মঞ্চে একটা ক্যারেক্টার তোলার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন, সেই সময়টা না দিয়ে আপনি ধরেন মোবাইলে একটা রিলস দেখে ফেলতে পারতেছেন, তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা রিলস বানাইলেন, তারপরে টিকটক আসার পরে আমাদের কাছে বিষয়গুলো আরো সহজলভ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি এই কাজগুলো করতে গেলে আপনার তো আসলে এখানে যে সময়টা দেওয়ার কথা সেই সময়টা আপনি আর দিতে পারছেন না। তো ওই জন্যই আমার কাছে মনে হয় যে এখন আমাদের যে নাট্যকর্মী সংকট হচ্ছে সেই জায়গাটা। এটার সাথে কি অর্থনৈতিক একটা সংকট জড়িত বলে তোমার কাছে মনে হয়? কি ধরনের হতে পারে? মানে এই যে মনে করো যে একটা ছেলে যদি সে 3 ঘন্টা থিয়েটারের সময় দেওয়ার চেয়ে সে একটা টিউশনি করা, তার একটা ইনকাম আসা, কিংবা তার একটা চাকরি করা, তার এখান থেকে ইনকাম আসা, সেই জায়গা থেকে কি সে সরে আসছে এরকম কিছু মনে হচ্ছে? না, ওইটাই আপনাকে বললাম যে এরকম মানুষজন তো আছে যারা হচ্ছে যে বা ছিলেন, যারা হচ্ছে যে তার থিয়েটারে সময় দিতে পারবে না বলে ভালো জবে জয়েন করে নাই, ভালো একটা টিউশন নেয় নাই। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ওই ভালোবাসার অভাবটা তৈরি হয়েছে এবং কিছু একটা করা, সৃজনশীলতা, এই যে তারণা, আমাদের মতো বোকা লোকগুলো আর কি না, আমাদের মতো বোকা লোকগুলো এখনো যে ঘরের খেয়ে বলে মোষ তাড়াচ্ছে সে তো একটা ব্যাপার না। এটা ঠিক বোনের মোষ তো আপনি তাড়াচ্ছেন না, আপনি নিজের মোষই তাড়াচ্ছেন, কারণ মোষটা আপনার মস্তিষ্ক। আমার তো এটা আত্মতৃপ্তি, আমার শান্তি, সেটাই বলছি, শান্তির জায়গা থেকে আমি করছি। হ্যাঁ, এবং আমি যে তোমাকে বললাম
একটা দায়বদ্ধতার আমার কাছে একটা ব্যাপার আছে যে আমি কিছু দিতে চাই। হুম যে কথাটা আমি হয়তো রাস্তা দাঁড়িয়ে বলতে পারছি না, সেই কথাটা আমি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারছি। এই যে আমার একটা স্বাধীনতা, হুম হুম এটা তো আমাকে মঞ্চ ছাড়া কেউ দেয়নি, উনি দিবেও না, দিবেও না। তাই না? সেই জায়গা থেকে আমি করছি। কিন্তু মানে আমাদের সমসাময়িক যারা আছে কিংবা তরুণ যারা, প্রজন্ম যারা, আমাদের পরে যারা আসছে, হুম, হুম, হুম। তারা তো ওই জায়গাটাতে স্টেবল হচ্ছে না। এই যে দু জায়গার যে পার্থক্যের জায়গাটা, সেটাই বলছি। তার মানে কি তারা কি ইনকামের জায়গাটাতে বেশি ফোকাস করছে? হয়তো সেটাই করছে। ওই যে আপনাকে বললাম যে স্বল্প সময়ের লাভের দিকে হচ্ছে যে বেশি ফোকাসের কারণে আপনার দীর্ঘ সময়ে যে ধরনের আউটকাম গুলো আসার কথা, সেখানে আসলে কারো ধৈর্যই নাই। তাহলে থিয়েটারের কি মানসিকতাই অবস্থা হবে বলে তোমার মনে হয় ভবিষ্যতে? থিয়েটারের আমার কাছে মনে হয় যে আসলে কোনো জায়গায় কারোর জন্য থেমে থাকে না। আর আপনার মতো মানুষ যে আবার আসবে না, আরো তৈরি হবে না, সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেটা তো এরকম অবশ্যই। মানুষজন আসবে এবং হয়তো পরিমাণটা একটু কম হবে, হয়তো তাদের স্ট্রাগলটা আরো বেশি হবে, কিন্তু থিয়েটার আসলে থেমে থাকবে না। ছোটবেলায় আমরা ফিলিং দ্য গ্যাপ যে করতাম আগে, হ্যাঁ, যে হ্যাঁ। গ্যাপ কখনো থাকে না। গ্যাপ কখনো থাকবে না। সেই গ্যাপটা মানে আমরা চাই যে থিয়েটারে আরো অনেক বেশি প্রসারিত হোক, এটাই তো আমরা চাই না? সেটাই। আচ্ছা, থিয়েটারে কাজ করতে গিয়ে ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের মধ্যে তুমি পার্থক্য কি দেখছো? এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভাইয়া আমি আসলে খুবই ভাগ্যবতী। মানে আমার পেশা হচ্ছে যে শিক্ষকতা হওয়ার কারণে যে ধরনের মানে আমার মনে হয়েছে কিছু ক্ষেত্রে হয়তো স্টেরিওটিপিক্যাল কিছু মানুষের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় না হয়ে বরং আমার যারা অথরিটি আছেন ওনাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা পোষণই করব যে আমার যতগুলো নাটক হয়েছে প্রত্যেকবার আমি তাদেরকে ইনভাইটেশন দিয়েছি এবং অত্যন্ত গ্রহণযোগ্যতার সাথে তারা বিষয়টাকে নিয়েছে। তারা এত বেশি আনন্দিত ছিল। ইভেন এই কিছুদিন আগে আমার প্রমোশন হয়েছে, তো সেখানেও হচ্ছে প্রমোশন বোর্ডে আমাকে অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন করেনি, জাস্ট জিজ্ঞেস করলো যে আমি কেমন। তখনই আমার ডিন স্যার বললেন যে ও তো হচ্ছে যে থিয়েটার করে, থিয়েটার কর্মী, শিল্পকলায় নিয়মিত নাট্যচর্চা করে। তখন ভিসি এত বেশি আনন্দিত হইলেন, বললেন যে আমার তো এই বিষয়গুলো অনেক ভালো লাগে, ক্রিয়েটিভ মানুষজন অনেক পছন্দ, আপনারা এই কাজগুলোর সঙ্গে আরো বেশি থাকবেন এবং আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আসলে করব। তারপরে আমার যতবার শো ছিল প্রত্যেকবার আমার হচ্ছে যে স্টুডেন্টরা এসে আমার নাটক দেখেছে। তো আবার আমার যারা সহকর্মী আছেন তারাও আমাকে সবসময় জিজ্ঞেস করেন যে ম্যাডাম যাচ্ছেন না, কখন আপনার পরবর্তী নাটক কখন, আমাদেরকে অবশ্যই বলবেন। ইভেন ধরেন মিটিং বা ক্লাস, ওই সময়টাতে আমার হচ্ছে রিহার্সেল আছে, তো ওই সময়টা আমি কিভাবে হচ্ছে যে অ্যাডজাস্ট করবো, ওইটার জন্য আমার স্টুডেন্ট এবং অথরিটির যারা আছে যাদেরকেই আমি বলেছি যে ভাই আজকের এই ক্লাসটা আমি এই সময় না ওই সময় নেব, আমার নাটক আছে বা আমার রিহার্সেল আছে, প্রত্যেকে যার যার জায়গা থেকে যথেষ্ট সহযোগিতা করেছে। ওই জন্য আমার আসলে কখনো ক্ল্যাশ হয়নি। মানে এখানে তোমার একটা প্রাপ্তি আছে। হ্যাঁ হ্যাঁ, খুব বড় প্রাপ্তি এবং আমি এই মানুষগুলোর কাছে আসলেই কৃতজ্ঞ। থিয়েটারও তোমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে। একদম সত্যি কথা। একজন সাধারণ শিক্ষক হিসেবে আমার যেটা পরিচিতি হতো, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার পরিচিতিটা আরো অনেক বেশি হয়েছে এবং আমার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গিয়েছে। যেই আমাকে দেখছে বলছে আরে ওই ম্যাডাম তো থিয়েটার করে। এটা যেমন আমার স্টুডেন্টদের ক্ষেত্রে, একই সাথে হচ্ছে যে আমার সহকর্মীদের ক্ষেত্রে থিয়েটারের কাছে আমি এই জন্য এত বেশি কৃতজ্ঞ, যেটা আসলে এই সত্যি কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা হচ্ছে তারা আমাকে এই বিশেষ গ্রহণযোগ্যতাটা পাইয়ে দিয়েছে। তারা এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে যেখানে আমি গেলেই হচ্ছে আমি সম্মানিত বোধ করি, আমাকে সবাই ওই সম্মানটা প্রদর্শন করছে। এই উপলব্ধিটা যেন তোমার মতো যেন সবাই যেন এই উপলব্ধিটা করতে পারে, করে, আমরা সেই প্রত্যাশাটুকু রাখছি আর কি। আচ্ছা, যদি নতুন প্রজন্ম যারা আসছে এখন, হুম। তাদেরকে নিয়ে তোমার কোনো পরামর্শ আছে কি? পরামর্শ বলতে প্রথমেই হচ্ছে যে কিছু এক্সপেকটেশন রাখা যাবে না। আচ্ছা, যখন থিয়েটারে আসবে আমি এখান থেকে কি নিয়ে যাব তার থেকে বরং আমি থিয়েটারের কি কাজে লাগতে পারি সেইটা চিন্তা ভাবনা করতে হবে। এরপরে হচ্ছে যে সময় জ্ঞান, যেটার খুবই অভাব দেখা যাচ্ছে এখন। সেটা হচ্ছে যে আপনি সময় দিলেন 7টায়, কিন্তু দেখা গেল 8টা বাজেও আপনি কাউকে পেলেন না, অথবা 2-1 জনকে পেলেন। এখন থিয়েটার তো হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার একটা জায়গা, এখানে একজন একা একদম। কিছু করতে পারবে না। তো সেই জায়গায় আপনি যদি সবাই রাইট টাইমে না আসে, একজন কর্মীও যদি মিসিং থাকে, আপনার কিন্তু রিহার্সালটা আর কমপ্লিট হয় না। সেই জায়গা থেকে আমি বলবো যে সবাই আসলে ওই সময়ানুবর্তিতাটা প্র্যাকটিস করা উচিত। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, অনেক কিছু শেখা হবে, অনেক কিছু হয়তো তারা তখন নিয়েও যেতে পারবে, কিন্তু শুরুতেই ওই নেয়ার চিন্তা ভাবনাটা করা যাবে না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে তোমার
নির্দেশকের জায়গা থেকে কিন্তু কোনো নারী নাট্যকর্মীদেরকে কিন্তু আমরা ওভাবে পাচ্ছি না, যেটা এইটা আসলে একদমই সত্যি। হতাশাজনক। হুম। সেটা কি আরো অনেক বেশি আশা উচিত নয় কি? একদমই। সেই জায়গায় তো আমাদের এক্সপেকটেশন আছেই যে আমাদের যারা সিনিয়র নাট্যকর্মী আছেন, যারা অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন, অথবা তরুণদের মধ্য থেকেও নাট্য নির্দেশক আসতে পারে, কিন্তু আমরা সেই জায়গায় আসলেই কিন্তু ওই পরিমাণ নাটক নির্দেশক এখন পর্যন্ত পাচ্ছি না। ওই যে শুরু থেকে আমরা ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম হুম, আর কি হুম, তোমাকে, যে এই পুরুষ এবং নারীর যে ব্যাপারটা, সেটাই কি সেই বৈষম্যতার কারণেই কি আমরা নারীদেরকে সামনে ফ্রন্ট লাইনে আসতে দিচ্ছি না, সেরকম কিছু কি তোমার মনে হয়? এখানে বৈষম্য কতটুকু আছে আমি আসলে জানি না। একজন নারীর আসলে চ্যালেঞ্জ তো অনেক বেশি। আপনার পারিবারিক লেভেলেই আপনার একজন নারীকে যত পরিমাণে কাজকর্ম সেরে সেই যতগুলো সাথে সামাজিকও দায়িত্ব, আছে। হ্যাঁ, দায়িত্বগুলো শেষ করে মিটিয়ে, এখন তো আবার নারীরা শুধুমাত্র যে ঘরের কাজ করছে এমন না, তাদের প্রত্যেকেই প্রায় বাইরেও কাজ করছেন। তো এই বাইরের এতগুলো দায়িত্ব, ঘরের এতগুলো দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা, সেগুলো সবগুলো মিটিয়ে তারপরে গিয়ে একটা নাট্য নির্দেশনা দেয়া, আমার কাছে মনে হয় এটা চারটিখানি কথা নয়। তো এটার জন্য যে পরিমাণ আসলে সময়ের দরকার, সেটাও আছে কিনা এটাও একটা প্রশ্নের জায়গা। এবং এই সময়টা যদি কেউ বের করতে পারেন, তাহলে তাকে আমাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত। সেই সুযোগটাও আমাদের তৈরি করে রাখতে হবে। যদি কেউ তার চ্যালেঞ্জগুলো ওভারকাম করে এই জায়গা পর্যন্ত আসতে পারে, তাহলে অবশ্যই আমরা যেন তাকে হাত ধরে বাকিটা হাঁটিয়ে নিতে পারি, সেই জায়গাটাও তৈরি করা উচিত। থিয়েটার নিয়ে তোমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি? যদিও বা তোমাকে ইদানিং খুব বেশি মানে দেখা যাচ্ছে না, না, এটা কারণটা যদি একটু বলো। এই দোষটা আমি একদমই ঘাড়ে নিব না। কারণ হচ্ছে যে রিহার্সেল যদি শিল্পকলায় হয় তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়, আপনাদেরকে যেটা আমি আগেও বলেছি। এবং থিয়েটার যতবার হচ্ছে যে রিহার্সেল শিল্পকলা হয়েছে, আপনারা দেখেছেন আমি চেষ্টা করেছি সময়ের 5 মিনিট আগে উপস্থিত হতে। আমার জায়গাটাই হচ্ছে যে ওইভাবে তৈরি করা যে আমি কথা দিয়েছি যাব, তাহলে আমাকে সময়ের মধ্যেই উপস্থিত হতে হবে। তো হালি শহরে এসে রাতের বেলা রিহার্সেল করে আবার অত দূর বাসায় যাওয়া, এটা আসলে আমার জন্য চ্যালেঞ্জ। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা যদি জানতে চাই তোমার কাছ থেকে, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমার? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ভাইয়া, আমার কাছে মনে হয় যে মানে এমন কয়েকটা ক্যারেক্টার আমি আমার নাটকের একটা ডায়লগ ছিল মামুন ভাইয়ের, যে এমন একটা ক্যারেক্টার আমি রেখে যেতে চাই। তো আমার কাছে মনে হয় যে আসলে ওই জায়গাটা আমার জন্যও প্রযোজ্য, যে আমি এমন একটা ক্যারেক্টার করে যেতে চাই যেটা হচ্ছে যে মানুষ অনেকদিন মনে রাখবে। এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা নাট্যকর্মীরই মনোবাসনা। এটা স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, যে আমার একটা এমন একটা কাজ করব যেটার জন্য আমাকে মানুষ অন্তত মনে রাখবে। হ্যাঁ, এবং শুধু যে ক্যারেক্টার বিষয়টা এরকম না, ক্যারেক্টারের বাইরে গিয়েও আমার সৃজনশীলতার জায়গা থেকে যদি থিয়েটারের জন্য কোনো কিছু করা সম্ভব হয়, তাহলে আমার মনে হয় আমি কোনোদিন কার্পণ্য করব না। তোমার কি কোনো মানে প্রিয় নাটকের কোনো প্রিয় সংলাপ আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো? অনেক নাটকেই তোমার প্রিয়, তার মধ্যে একটা যদি বলি, সামান্য যদি আমাদেরকে একটু শোনাও। অন্তর্দাহ নাটকে আমি ডুগডুগির ক্যারেক্টারটা করেছিলাম। তো সেইখানে যেহেতু লিড ক্যারেক্টার, প্রচুর সংলাপ ছিল। আমার একটা সলো ক্যারেক্টার ছিল, মানে সলো সংলাপ। সেখানে হচ্ছে যে ডুগডুগি তার জীবনের পেছনের গল্পগুলো বলে। ছোট্ট গ্রামে বাবা মা মিয়া ভাইরে নিয়ে ছিল আমাকে সুখের সংসার। অভাবের সংসারে বাবা খুব কষ্ট করে আমাকে 2 ভাই বোনের পড়ালেখা করাইছিল। সবকিছু ভালোই চলতেছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, বাবার শরীরটা খারাপ করলো। হঠাৎ কিছু বুঝতে না বুঝতেই আমার বাবা গত হইলেন। আমার মা এই শোক খুব সহজে মাইনা নিতে পারলেন না। শোকে দুঃখে মাও শয্যাশায়ী ছিলেন কিছুদিন। তারপর মাও চলে গেল। চমৎকার চমৎকার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। মঞ্চালোকে তোমার আসার অনুভূতিটা যদি একটু আমাদের একটু বলো। প্রথমেই আমি আপনাদের
সেট আপ বা স্টুডিওর প্রশংসাটা করতে চাই। এটা এত বেশি ক্রিয়েটিভ এবং এত বেশি সুন্দর হয়েছে যে আমি প্রত্যেকটা কোনায় কোনায় বারবার করে দেখছি যে এখানে কি কি কাজ আছে। দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে কিন্তু এত বেশি ডিটেইলড, আমার খুবই ভালো লাগছে আসলে, সত্যি কথা। আর এই ধরনের আলাপের জায়গা তো আসলে আমাদের খুবই কম। শিল্পকলায় না গেলে আসলে আমরা থিয়েটার নিয়ে কথাই বলি না, দেখা যায় বাইরে আমাদের এই ধরনের কোনো আলাপই হয় না। তো সেই জায়গা থেকে আপনারা যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, আমার কাছে মনে হয় শিল্পচর্চার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে নাট্যচর্চা মনে হয় সবচেয়ে পিছিয়ে আছে। তো সেই জায়গা থেকে এই যে নাটককে নিয়ে মঞ্চ কথা, মঞ্চের যে আলো সেটাকে ফোকাস করা, এটা আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা উদ্যোগ। এটার জন্য আমি আসলে আপনাদের সাধুবাদ জানাই। আমরা তোমাকে আরো আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই এবং তুমি আসবে সেই আশাও ব্যক্ত করছি আমরা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমাদের নাট্যবন্ধু তাসলিম এরিনের সঙ্গে। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।